আশিস এলো দুপুরের পর। তড়িঘড়ি করে তারা ডাক্তারের কাছে গেল। সন্ধ্যায় খেতে গেল একটা রেস্টুরেন্টে। রাতে বাসায় ফিরল দেরি করে। দিনটা কেমন যেন চড়ুই পাখির মতন ফুরুত করে উড়ে গেল। এমন দিনগুলো এত ছোট হয় কেন? রাতে বিছানায় মিলিকে ডাকলো আশিস। তারপর কথাটা বলল, তুমি কি অপলার কথা কিছু জানো? বাবা কিছু বলেছিলেন হয়তো। মিলি দীর্ঘক্ষণ আশিসের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তেমন কিছু না, তবে তোমার বাবা যখন প্রথম আমাদের বাসায় এলেন তখন কিছু একটা বলেছিলেন। তোমার খুব ভালো বন্ধু ছিল। মেয়েটা তোমাদের দূর সম্পর্কের কোনো আত্মীয়, মাসতুতো বোন বা এই ধরনের কিছু। আশিস বলল, অপলা আমার ভালো বন্ধু ছিল, এইটুকু বাবা ঠিক বলেছিলেন, বাকিটুকু হয়তো এড়িয়ে গিয়েছে। অপলাকে আমি ভালোবাসতাম। আমাদের সম্পর্কটা খুব সহজে ভেঙে যাওয়ার মতো কিছু ছিল না। সেই বয়সে আবেগটাও হয়তো অনেক বেশি ছিল, তবে আমার ধারণা আবেগের বাইরে কিছু একটা ছিল। জগতে অপলা ছাড়া আমি আর কিছু নিয়ে ভাবতাম না, কিন্তু আমরা জানতাম স্বাভাবিক নিয়মে আমাদের সম্পর্কটা হবে না। কিন্তু ছেড়ে দেওয়ার কথা কখনো ভাবিনি, কোনোদিন। আশিস একটু থামলো। টেবিলের উপর সিগারেটের প্যাকেট পড়ে আছে। একটা সিগারেট ধরাবি কিনা ভাবছে, কিন্তু মিলির এই অবস্থায় সিগারেট ধরানো ঠিক হবে না। সে আবার বলা শুরু করলো, অপলার বিয়ে ঠিক হয়েছিল, ভালো পাত্র, বড় চাকরি করে। আসলে এটা এড়ানোর কোনো উপায় আমাদের জানা ছিল না। অনেকবার পালিয়ে যাওয়ার কথা ভেবেছি, কিন্তু অপলাই আমাকে নানাভাবে বুঝিয়ে থামিয়েছে। সেবার অপলাদের বাড়িতে সেই ছেলে আসার কথা। সবাই বলছিল অপলাকে দেখতে আসবে, কিন্তু আমরা ঠিকই জানতাম সে এলেই বিয়েটা হয়ে যাবে। আমাদের আর কোনো উপায় ছিল না। আগের রাতে অপলাকে নিয়ে আমি পালিয়ে যাই। গভীর রাতে অপলার বান্ধবী সীমাদের বাড়িতে গিয়ে উঠেছিলাম আমরা। সীমাদের বাড়ি জেলা শহরের কাছাকাছি। আমি তখন সেখানকার এক কলেজেই পড়ি। বাড়ি থেকে অত দূর বলে নিয়মিত ক্লাস করতে পারতাম না, কিন্তু ভালো ফুটবল খেলতাম বলে কলেজে একটা পরিচিত ছিল। বন্ধু বান্ধবও ছিল অনেক। কথা ছিল কলেজের হোস্টেলে আমার কোনো বন্ধুর সঙ্গে আমি থাকবো। পরের দিন অপলাকে নিয়ে চলে যাব কোথায়, কিন্তু সে রাতেই সীমার নানি মারা গেল। সীমাদের বাড়ির সবাই রাতেই রওনা হলো ওর নানা বাড়ি। অপলার কারণে অত রাতে আর সীমার যাওয়া হলো না। কথা ছিল সীমা ভোর হলেই ওর ছোট ভাইয়ের সঙ্গে চলে যাবে। আমাদের জন্য এটা ছিল এক অভাবনীয় সুযোগ। সেই রাতে সীমাদের বাসায় আমি আর অপলা একসঙ্গেই থেকে যাই। আশিস আবারও থামলো। তারপর খানিক থেকে গ্লাসে ঢেলে জল খেলো। তারপর আরো কিছুটা সময় নিয়ে বলল, একসঙ্গে ছিলাম মানে সে রাতে উই হ্যাড ফিজিক্যাল রিলেশন। পরদিন পালিয়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কোথায় যাব, কার কাছে যাব? তখন অপলা একটা বুদ্ধি দিল। সে বলল, আর পালিয়ে যাওয়ার দরকার নেই, এখানে আরেকদিন থেকে বাড়ি ফিরে যাব। যে মেয়ে কাউকে কিছু না জানিয়ে 2 দিন বাড়ির বাইরে থাকে, তার আর যাই হোক শীঘ্রই বিয়ে হওয়ার আর কোনো সুযোগ নেই। অপলার কথা সত্য হলো। পরদিনই সে বাড়ি ফিরে গেল। তার বিয়ে এর মধ্যে ভেঙে গেছে। ভয়াবহ ঝামেলা হলো এই নিয়ে। তারপর মাসখানেকের মধ্যে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলো, কিন্তু তখনই শুনলাম মাথায় আকাশ ভেঙে পড়ার মতন এক খবর। অপলা জানানো সে প্রেগনেন্ট।
আমার তখন দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থা। আমি কি করব জানি না। নানা রকম পরিকল্পনা মাথায় আসে, কিন্তু কিছুই কাজ করে না। সম্ভবত অপলার মা বিষয়টা জেনে গিয়েছিলেন। এক দুপুরে নির্জন বাড়িতে চুলার খড়িকাঠ দিয়ে বেদম পিটিয়েছিলেন ওকে। তারপর সিদ্ধান্ত নিলেন ভ্রূণটাকে নষ্ট করে ফেলতে হবে। কিন্তু অপলা সোজা দাঁড়িয়ে রইল। যা ঘটার ঘটুক, এই ভ্রূণ সে নষ্ট করবে না। সে নষ্টও করেনি। ৭১-এর ২৭শে জুলাই রাতে পারকার্মীদের ওদের গ্রামে আগুন লাগিয়ে দিল। সেই আগুনে সে পুড়ে মরেছে। মাইলখানেক দূরে এক খোলা বিলের মাঝখানে দাঁড়িয়ে আমি সেই আগুনে পুড়ে যাওয়া গ্রাম দেখেছি। আমি ঠায় দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমি একটা ঘোরের মধ্যে চলে গেছি। আমার মনে হচ্ছিল আমি অপলার চিৎকার শুনছি, তীব্র চিৎকার। এমনকি ওর পেটের ভেতর থাকা সেই ভ্রূণ শিশুটার চিৎকারও শুনেছি। কিন্তু আমি কেবল দাঁড়িয়ে দেখেছি, আর কিচ্ছু করতে পারিনি। কিচ্ছু না। সেই চিৎকার আজ অবধি আমার সঙ্গে রয়ে গেছে, আমার মাথার ভেতর। আশিস যেন এক নিঃশ্বাসে কথাগুলো বলল। তার শরীর জুড়ে ঘাম, চোখ জোড়া যেন ক্রমশই টকটকে লাল হয়ে উঠেছে। স্বামীর এমন অতীত স্মৃতি শুনে একজন স্ত্রীর প্রতিক্রিয়া কী হওয়া উচিত মিলি জানে না। কিন্তু সে হঠাৎ আশিসের মাথাটা টেনে তার বুকের ভেতর নিয়ে এলো। তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো দীর্ঘ সময়। তারপর আশিসের একটা হাত টেনে তার স্ফীত পেটের উপর রাখলো। আশিসের নিষ্কম্প হাতখানা যেন জড়ো হয়ে পড়ে রইল। কিন্তু মিলির সে স্ফীত পেটের ভেতর থেকে তাদের ক্রমবর্ধিষ্ণু অস্তিত্ব হঠাৎ নড়ে উঠল। একটা শিশু মায়ের উদর থেকে কি অবলীলায় তার হাত পা কিংবা শরীর নেড়ে তার অস্তিত্বের, তার অধিকারে জানান দিচ্ছে। আশিস চুপ করে উঠে বসল। অনেকক্ষণ তাকিয়ে রইল মিলির পেটের দিকে। মাঝে মাঝেই নড়ে উঠছে পেটের বিভিন্ন অংশ। বহুকাল পর যেন আশিস চোখ মেলে চাইল। সে আস্তে করে কান পেতে চেপে রইল মিলির পেটে। অদ্ভুত সব শব্দ, অদ্ভুত সব স্পন্দন। এ যেন জীবজগৎ ও সৃষ্টির এক অপার রহস্য। সুজাতা রানী খবর শোনার পর কি করবেন এই নিয়ে সুকরঞ্জন ডাক্তার নানান জল্পনা কল্পনা করেছেন। কিভাবে তাকে খবরটা দেবেন সেটা নিয়েও অসংখ্যবার ভেবেছেন, কিন্তু কোনো সমাধান পেলেন না। ৭-৫ ভাবতে ভাবতেই কয়েকটা দিন কেটে গেল। অবশেষে এক বিকেলে সুজাতা রানীর কাছে কথাটা পারলেন তিনি। সুজাতা রানী রান্নাঘরে তরকারি করছিলেন। বেলা প্রায় পড়ে এসেছিল, তখনও রান্নাবান্না হয়নি। আলো থাকতে থাকতে রান্না শেষ করার তাড়া। সুকরঞ্জন ডাক্তার কাঠের ছোট জলচৌকিখানা নিয়ে সুজাতা রানীর গা ঘেঁষে বসলেন। ইনিয়ে বিনিয়ে নানান কথা বললেন। তারপর এক ফাঁকে প্রসঙ্গটা তুললেন মানে সরাসরি খবরটা দিলেন। অদ্ভুত ব্যাপার হলো, খবর শুনে সুজাতা রানীর মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। তিনি যা করছিলেন ঠিক তাই করছেন, মাথা তুলে তাকালেন না অবধি। সুকরঞ্জন ডাক্তার দীর্ঘ সময় সুজাতা রানীর দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তার খানিক সন্দেহ হতে লাগলো, সুজাতা রানী ঠিকঠাক মতো সংবাদটা শুনেছেন তো? তার সন্দেহ কাটলো উঠে যেতে যেতে। তিনি জলচৌকি থেকে উঠে দাঁড়াবেন, ঠিক এই মুহূর্তে চকচকে ধারালো বাটিতে কিভাবে যেন হাত কেটে ফেললেন সুজাতা রানী। হয়তো অন্যমনস্কতায়,
দর দর করে তাজা রক্ত পড়ছে তরকারির গামলায়। সুজাতা রানী কোনো শব্দ করলেন না, ডান হাতের কাটা আঙ্গুল চেপে ধরে বসে রইলেন। সুকরঞ্জন ডাক্তার অদ্ভুত দৃষ্টিতে অনেকক্ষণ সুজাতা রানীর দিকে তাকিয়ে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে ত্রস্ত পায়ে ব্যান্ডেজের বাক্সটা আনতে ছুটলেন। সুকরঞ্জন ডাক্তার জানেন সুজাতা রানী কাটা ক্ষতের ব্যান্ডেজের চেয়েও এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার তা হলো তাকে বুকের ভেতর যে ক্ষতটা রয়েছে তার ব্যান্ডেজ। কিন্তু সেই ব্যান্ডেজের খবর সুকরঞ্জন ডাক্তারের জানা নেই। সুজাতা রানী আর সুকরঞ্জন ডাক্তারের মধ্যে আশিসকে নিয়ে আর কোনো কথা হলো না। তারা দিব্যি যে যার মতো নিজেদের কাজ করে যেতে লাগলেন। সুকরঞ্জন ডাক্তার খুব ভোরে ঘুম থেকে উঠে পাশের ছোট বাজারে তার চেম্বারে যান। ফেরেন দুপুরে, কটা খেয়ে একটু গড়িয়ে নেন, তারপর আবার চেম্বার। কেউ ডাকলে মাঝে মাঝে দূরের কোনো গায়ে রোগী দেখতে ছোটেন। একঘেয়ে নিরামিষ জীবন, কিন্তু এই জীবন নিয়ে সুকরঞ্জন ডাক্তারের কোনো আক্ষেপ নেই। তিনি বরং আর ৮-১০ জন মানুষের চেয়ে সুখী। তাকে ৫ গায়ের মানুষ এক নামে চেনে। সুকরঞ্জন ডাক্তার এদের কাছে ঘরের মানুষ। এরা হয়তো তাকে টাকা পয়সা তেমন দিতে পারে না, তবে বাড়ির লাউটা মূলাটা নিয়ে এনে উঠানে হাজির হয়। পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বলে, কই গো ডাক্তার সাহেব, ফাঁসকেলাল মূলা হইছে এইবার খেতে। আগে আপনি খাইয়া টেস্ট করবেন, হের বাদে ক্ষেতের বাদ বাকি মূলা তুলুম। সুকরঞ্জন ডাক্তার চরম বিরক্ত মুখে সেই মূলা হাতে নেন। তারপর তিক্ত গলায় বলেন, খালি মূলা খাওয়ালে পেট চলবো আমার? মানুষ মরলেও তো আর তোমাদের বাড়িতে যাওন যাইতো না। কয়বারের ভিজিটের টাকা বাকি সেই খেয়াল আছে? পান খাওয়া লাল দাঁতের মানুষগুলো অবশ্য এ নিয়ে মোটেও চিন্তিত নয়। তারা বরং দাঁত বের করে হাসে। সেই হাসিতে লজ্জা লজ্জা ভাব ফোটানোর চেয়ে প্রবল চেষ্টা করলেও তারা বিন্দুমাত্র লজ্জা ফুটে ওঠে না। যা ফুটে ওঠে তার নাম নির্মল আনন্দ। একজন সুকরঞ্জন ডাক্তারকে পাশে পাওয়ার আনন্দ। তাদের এই হাসির অর্থ যে সুকরঞ্জন ডাক্তার বোঝেন না তা না, কিন্তু বাইরে ধরা দেন না। ধরা দিলেই সর্বনাশ। এরা আরো মাথায় চড়ে বসবে। তিনি যা করেন তা হলো গম্ভীর মুখে কড়া গলায় ধমক ধমক দিয়ে এদের বিদায় করেন। তারপর দূর থেকে এদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকেন। কি আনন্দ নিয়েই না মানুষগুলো ফিরে যাচ্ছে। সুকরঞ্জন ডাক্তারকে কিছু দিতে পারার আনন্দ। তাদের কাছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? সুকরঞ্জন ডাক্তারের কাছে মনে হতে থাকে, একটা মানব জনম এমন কেটে গেলে ক্ষতি কি? কি ক্ষতি? এবারের শীতটাও জাঁকিয়ে বসেছে। রাত জেগে থাকা সুজাতা রানী কি সব সেলাই করেন। প্রতি বছর শীতেই করেন। উলের মোজা, কানটুপি, সোয়েটার, নানান কিছু। এবারও কিছু একটা করছেন হয়তো। সুকরঞ্জন ডাক্তার অবশ্য অত সব খেয়াল করেন না। তিনি যা খেয়াল করেন তা হলো সুজাতা রানীর মতিগতি। কিন্তু সুজাতা রানীর মতিগতি আজকাল আর বোঝার উপায় নেই। তিনি সেই যে মুখে কুলু পেটেছেন, আর খোলার নাম গন্ধ নেই। না আগের মতো ঝগড়া করছেন, না অভিমান করছেন, না কথায় কথায় দেশ ছেড়ে কলকাতা যাওয়ার কথা বলছেন। তিনি সময় মতো রান্নাবান্না করেন, বাড়ির কাজকর্ম করেন। বাদ বাকি সময় চুপচাপ ঠাকুর ঘরে থাকেন, ধর্মীয় বই পুস্তক পড়েন,
রাত হলে সেলাই করেন। সুকরঞ্জন ডাক্তারের সঙ্গে তার কথাবার্তা যে একদম হয় না তা না, হয়, তবে তা প্রয়োজনে। কলকাতা থেকে আনিতার চিঠি আসে নিয়মিত। সুজাতা রানী চিঠি পড়ে নিলেই নিজেই জবাব দেন। সুকরঞ্জন ডাক্তার সেই চিঠি পোস্ট করে আসেন। চিঠিতে সুজাতা রানী কী লিখেছেন তা জানতেও চান না। ধীরে ধীরে এই দুজনের সব কৌতূহল যেন মরে যাচ্ছে, যেন ঘরের ভেতরের জীবনটা রোজ একটু একটু করে থেমে যাচ্ছে। সেই মরে যেতে যাওয়া জীবন হঠাৎ করেই জেগে উঠল অদ্ভুত এক ঘটনায়। সেদিন ডাক্তারের সেই ছোট ব্যাগখানা খুঁজে পাচ্ছিলেন না সুকরঞ্জন ডাক্তার। সুজাতা রানীও বাড়িতে নেই, কোথাও গিয়েছেন। ফলে তাকে যে কিছু জিজ্ঞাসা করবেন সে উপায়ও নেই। সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজেও ব্যাগটা পেলেন না ডাক্তার। শেষ পর্যন্ত চোখে পড়ল সুজাতা রানী সেলাইয়ের সরঞ্জামাদি রাখার রংচটা চটের বড় ব্যাগটার উপর। ব্যাগটা খুলতে যাবেন, এই মুহূর্তে তার মনে হলো ডাক্তার এই ছোট ব্যাগটা তো তিনি গতকাল চেম্বারেই রেখে এসেছেন। তারপরও কি মনে করে সুজাতা রানীর সেলাইয়ের ব্যাগটা খুললেন তিনি। ভেতরে উলের কাটা, উল, সুতোসহ নানান জিনিসপত্র। সেই জিনিসপত্রের ভিড়েও তার কৌতূহল বাড়ালো কমলা রঙের ছোট্ট এক টুকরো উলের কাপড়। প্রথমে অনেকক্ষণ তিনি কিছুই বুঝতে পারলেন না এই কাপড়ের টুকরোটা আসলে কি। অনেকক্ষণ বাদে তিনি বুঝলেন সেই অতটুকু উলের কমলা রঙের কাপড় আসলে এক পাটি ছোট্ট মোজা। প্রবল বিস্ময় নিয়ে তিনি সেই মোজা পাটির দিকে তাকিয়ে রইলেন। বহু বছর বাদে তিনি মনে করতে পারেন না কত বছর, তবে বহু বহু বছর বাদে তার চোখের কোল ভিজে উঠল, ঝাপসা হয়ে উঠল। তিনি সেই ভিজে ওঠা ঝাপসা চোখে খুব যত্ন নিয়ে ব্যাগের ভেতরটা খুললেন। খুব ছোট ছোট আরও অনেকগুলো কাপড়, শীতের জামা, ছোট টুপি, নবজাতক শিশুর কাঁথা, আরও কত কি। তার মনে হলো জগতে মানুষের বেঁচে থাকার অজস্র কারণ থাকতে পারে, তবে সেই কারণগুলোর ভেতর শ্রেষ্ঠতম কারণ হলো ভালোবাসা। তিনি দীর্ঘ সময় ধরে সেই কাপড়ের টুকরোগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি আসলে দাঁড়িয়ে রইলেন জগতের বিস্ময়কর সব ভালোবাসা নিয়ে। মাস কয়েক পরের ঘটনা। মিলির প্রসবের সময় প্রায় আসন্ন। সেদিন ডাক্তার দেখিয়ে মিলিকে নিয়ে আশিস ফিরছিল। ডাক্তার বলেছে মিলির সব রিপোর্টই বেশ ভালো। বেশ কিছুক্ষণ হলো সন্ধ্যা ঘনিয়েছে। সোডিয়াম লাইটের আলো এড়িয়েও নির্জন রাস্তার এখানে সেখানে আবছা অন্ধকারের ছোপ। সব কিছু আগের মতো থেকেও এমন মুহূর্তগুলো হুট করে কেমন যেন মন খারাপের মুহূর্ত হয়ে যায়। একজোড়া নিঃশব্দ নরনারী দীর্ঘ সময় রিকশায় বসে রইল পাশাপাশি। তারপর হঠাৎ মিলি বলল, আচ্ছা আশিস, ধরো বাবুটা জন্ম দিতে গিয়ে আমি মরে গেলাম, তখন তুমি কি করবে? আশিস ঝট করে মুখ ফেরালো, তবে সঙ্গে সঙ্গে কিছু বলল না। অনেকক্ষণ মিলির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর সময় নিয়ে বলল, এটা কেন বললে? মিলি ঠোঁটের কোণায় মৃদু চোরা হাসি ঝুলিয়ে রেখে বলল, না, এমনি জানতে ইচ্ছে হলো। আশিস বলল, না, এমনি জানতে ইচ্ছে হয়নি। তুমি আমাকে বলো, কথাটা কেন বললে? মিলি বলল, এটা সব মেয়েরই হয়। এই সময়টাই কেবল মনে হয় সে যদি মরে যায়,
তার যদি কিছু হয়ে যায় তাহলে বাবুটার কি হবে? তার স্বামী কি করবে? কেমন ভয় ভয় লাগে। আশিস শান্ত গলায় বলল, কিন্তু তুমি সেসব ভেবে প্রশ্নটা করনি মিলি। তুমি কেন প্রশ্নটা করেছো আমার মনে হয় সেটা আমি জানি। এবার মিলি চুপ করে রইল, সঙ্গে সঙ্গে জবাব দিল না। তারপর দীর্ঘ সময় নিয়ে বলল, আমার দোষ নিও না প্লিজ আশিস। আমি জিনিসটা মাথা থেকে তাড়িয়ে দিতে চাইছি, কিন্তু পারছি না। বিষয়টা এমন না যে ঘটনাটা নিয়ে আমার ভেতরে কোনো ক্রোধ আছে, কোনো ক্ষোভ আছে, কিন্তু কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছি না। আমার কেবল মনে হচ্ছে আমিও যদি মরে যাই তাহলে কি তুমি আমাকে অপলার চেয়ে বেশি ভালোবাসবে? অপলার মতো করে আমার জন্য কি অমন দীর্ঘ সময় ধরে? মিলি কথা শেষ করল না, থেমে গেল। আশিস অন্ধকারে শক্ত করে মিলির একটা হাত ধরল। খুব শক্ত করে ধরে রাখা সেই হাতের ভেতর মিলির হাতটা কেমন যেন থেকে থেকে কেঁপে উঠছিল। বাকিটা পথ কেউ আর কোনো কথা বলল না। কেমন ঝুপ করে মন খারাপের অদ্ভুত বিষাদ নেমে এলো তৃষ্ণার্ত দুটি মানব মনে। আশিসদের বাসা নিচতলায়। ভ্যান, রিক্সা, টেম্পো চলার সরু রাস্তাটা থেকে বাঁ দিকে ছোট্ট একটা গলি ঢুকেছে। গলির মাথায় এক চিলতে মাঠ, সেই মাঠের সঙ্গে বাসা। সামনে দুটো ছোট্ট ধাপে সিঁড়ি, তারপর দরজা খুললেই ঘর। আশিস রিক্সা থেকে নেমে ভাড়া চুকাতেই কপাল কুঁচকে তাকালো। বাসার সামনের লাইটটা নষ্ট। সেখানটায় আশেপাশের বাসাবাড়ির জানালার ফাঁক গলে আসা আলোয় অদ্ভুত এক আলো ছায়া। সেই আলো ছায়ার নকশায় দরজার সামনে সিঁড়িতে কেউ বসে আছে। খুব কাছে আসার আগ পর্যন্ত আশিস চিনতে পারল না। যখন চিনল, মুহূর্তের জন্য প্রবলভাবে চমকে উঠল সে। সিঁড়িতে বসে আছে তার বাবা সুকরঞ্জন ডাক্তার। তার সঙ্গে বিশাল বিশাল ব্যাগ। তবে আশিসের চমকে ওঠার কারণ সুকরঞ্জন ডাক্তার না। তার চমকে ওঠার কারণ বাবার পাশে বসে থাকা মানুষটা। সুকরঞ্জন ডাক্তারের পাশে লম্বা চাদর জড়িয়ে নির্বিকার মুখে বসে আছেন সুজাতা রানী, তার মা। তারপরের ঘটনাগুলো ঘটল খুবই দ্রুত। এই ঘটনা অতি নাটকীয় হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। মা ছেলের মধ্যে তেমন কোনো কথা হলো না। সবচেয়ে ভয় ছিল মিলি, তার জন্যই যত সব ঝামেলা। সুজাতা রানী অবশ্য তাকে কিছু বললেন না, কোনো চেঁচামেচি করলেন না, কথাবার্তাও না। তিনি প্রথমেই যে কাজটা করলেন তা হলো ঘরের চারপাশে কী সব ছিটিয়ে দিলেন। রান্নাঘরের জিনিসপত্র গোছালেন। রাতে রান্নার সময় বাড়ি থেকে আনা তরিতরকারি দিয়ে নানান পদে রান্না শুরু করলেন। সুকরঞ্জন ডাক্তার গভীর আগ্রহ নিয়ে ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন। তার চশমার পাওয়ারে বোধ হয় সমস্যা হয়েছে। তিনি খানিক পরপরই সেই পত্রিকার কাগজ ছিঁড়ে চশমার কাচ মুছছেন। আশিস আবার যেন ঘর থেকে বেরিয়েছে। মিলি পড়েছে মহাবিপদে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। আশিসও কিছু না বলেই বের হয়ে গেল। তার কি রান্নাঘরে যাওয়া উচিত? মানুষটা একা একা রান্না করছে। অনেক ভেবেচিন্তে সে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। সুজাতা রানী তাকে খেয়াল করলেন না।
তিনি উল্টো দিকে ফিরে রান্না করছেন। মিলির কি তাকে ডাক দেওয়া উচিত? কিন্তু সে কি বলে ডাকবে? সে তো কখনো এই মানুষটিকে দেখেওনি। সে শুধু জানতো এই মানুষটা তাকে দেখলে বিষ খাবেন কিংবা গায়ে আগুন দিয়ে পুড়ে মরবেন। তার জন্যই এই মানুষটি নিজের পেটের ছেলেটাকে পর্যন্ত বছরের পর বছর দূরে সরিয়ে রেখেছিলেন। কি করবে সে? তার কিছু করতেও হলো না। যা করা করলেন সুজাতা রানী। তিনি গম্ভীর এবং কঠিন গলায় বললেন, এই মাইয়া, দরজার সামনে দাঁড়াইয়া থাকবা না, যাও ঘরে যাও। রান্নাঘরের এইসব ঝাল মশলা কালিঝুলের মধ্যে দাঁড়াই থাকনের কিছু হয় নাই, ঘরে যাও। আর এই হলো রান্নাঘরের সিঁড়ি, একটু পরিষ্কার করে রাখুন যায় না? মিলি কিছু বলল না। সে সেই দরজা ধরে দাঁড়িয়েই রইল। সে কিছুতেই বুঝতে পারছে না তার কান্না পাচ্ছে কেন। সে এই কঠিন হৃদয় মহিলার সামনে বসে কিছুতেই কাঁদতে চায় না, কিছুতেই না। কিন্তু সে কাঁদল, মুখ চেপে ধরে কাঁদল। সুজাতা রানী আবারও কঠিন গলায় ধমকে উঠলেন, আমার সামনে বসে ফ্যাস ফ্যাস কইরা কাঁদবা না। আমার ফ্যাস ফ্যাস কইরা কান্দা মাইয়া মানুষ পছন্দ না। কথায় কথায় ফ্যাস ফ্যাস করে কান্দা মাইয়া মানুষ ভালো হয় না। তিনি কথার মাঝখানে সামান্য বিরতি দিয়ে উনুনে টকবক করে ফুটতে থাকা কড়াইয়ে তেলে কিছু একটা ফেললেন। তারপর আবার বললেন, আর মাথার চুল খুইলা রাখছো কেন? এই সময় চুল খুইলা রাখবা না। চুলে তেল দেও না কতদিন। যাও ঘরে যাও। মিলি ঘরে গেল। সুজাতা রানী রান্নাবান্না শেষ করে দীর্ঘ সময় ধরে মিলির মাথায় তেল দিয়ে দিলেন। এই সময় তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হলো। সেসব কথাবার্তার বেশিরভাগই মিলির অনাগত সন্তান আর এই সময়ে তার নানান ধরনের রীতিনীতি মানা নিয়ে। রাতে খাবার টেবিলে কেউ তেমন কোনো কথা বলল না। সুজাতা রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার প্লেটে খাবার তুলে দিলেন। খাওয়া শেষ হতে এঁটো বাসন কোসন নিজের হাতেই ধুলেন। তবে মিলি দাঁড়িয়ে রইল রান্নাঘরের দরজা ধরে। সবাই ঘুমাতে গেল গভীর রাতে। সেই রাতে আশিসের বুকের ভেতর ছোট্ট বাবুই পাখির মতন গুটিসুটি মেরে ঘুমিয়ে রইল মিলি। সন্ধ্যাবেলা রিকশায় বাড়ি ফেরার পথে অপলাকে নিয়ে প্রবল মন খারাপের কথা আর মনেই রইল না। অন্ধকার রাত জুড়ে সেই বাসার দেওয়ালের প্রতিটি ইটও যেন টের পাচ্ছিল। মানুষ হয়ে জন্ম নেওয়া কি ভীষণ আনন্দের, কি ভীষণ বিস্ময়ের। পরের মাসের প্রথম সপ্তাহই মিলির ছেলে হলো। ছেলের নাম রাখা হলো সকাল। সবাই ভেবেছিল নাম নিয়ে সুজাতা রানী হইচই করবেন, কিন্তু তিনি কিছুই করলেন না। শকুরঞ্জন ডাক্তার তার কাছে এসে বললেন, ছেলের নাম কি রাখবা? সুজাতা রানী গম্ভীর গলায় বললেন, ছেলের নাম আমি রাখবো কেন? ছেলের নাম রাখবে ছেলের মা বাবা। শকুরঞ্জন ডাক্তার বললেন, না মানে আশিস চাইছিল ছেলের নামটা তুমি রাখো। সুজাতা রানী নাম রাখার ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। তার সব আগ্রহ নাতিকে নিয়ে। নাতির গায়ের রং হয়েছে ধবধবে ফর্সা। এই নিয়ে তার মধ্যে চাপা আনন্দ কাজ করছে। অবশ্য এই আনন্দ তিনি তার কারো কাছে প্রকাশ করছেন না। এমনিতে এদের বহু লাই দেওয়া হয়েছে। শুধু লাই দেওয়া হয়েছে তাও না, দেব না করেও লাই দিয়ে মাথায় তুলে ফেলা হয়েছে।
তবে কেউ আশেপাশে না থাকলেই তিনি কটাস করে নাতির কপালে চুমু খাচ্ছেন। ছেলের নাম রেখেছে মিলি। সন্ধ্যা রাতের দিকে তার ব্যথা উঠেছে। বাচ্চা হলো সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে। সে আশিসকে ডেকে চুপি চুপি বলল, আমি যদি ছেলের নাম রাখতে চাই, তুমি কি রাগ করবে? আশিস বলল, রাগ করব কেন? মিলি বলল, না মানে তুমি তো গ্রামে চিঠি দিয়ে মাকে নাম রাখার জন্য বলেছিলে। বিষয়টি যে আশিস ভুলে গিয়েছিল তা না, কিন্তু এই মুহূর্তে মিলিকে সে সেটা বলতে পারছিল না। তার ভয় ছিল নাম রাখা নিয়ে না আবার কোনো ঝামেলা হয়। তবে সুজাতা রানী এই নিয়ে কোনো আগ্রহ না দেখাতে বিষয়টা সহজই হয়ে গেল। ছেলের নাম হয়ে গেল সকাল। মিলি অবশ্য বলে সকালবেলার পাখি। সময় যাচ্ছিল, সকালবেলার পাখি বেড়ে উঠছিল তরতর করে। সুজাতা রানী আর গায়ে ফেরার নাম করছিল না। সুকরঞ্জন ডাক্তার আসা যাওয়ার মধ্যে ছিলেন। তিনি প্রায়ই একা একা মালুপাড়া এসে ঘুরে যাচ্ছিলেন। দিন কেটে যাচ্ছিল ফুরফুরে হাওয়ার মতন। সেই হাওয়ায় শীষ কেটে যাচ্ছিল সুখের বাসি। বেড়ে উঠেছে সকাল নামের সুখের সিতু। এই গল্পের আরেক প্রান্তে তখন বেড়ে উঠছিল আরেকটি শিশু। সেই শিশুর নাম আরশি। আমরা এখন শুনব তার গল্প। আরশি 4 বছরে পড়েছে। এই বয়সে শিশুদের উপর তার আশেপাশের মানুষদের প্রভাব থাকে প্রবল, কিন্তু আরশির উপর কার প্রভাব পড়েছে সেটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। তার উপর যদি কারো প্রভাব পড়ে থাকে, সেটা হওয়ার কথা তার দাদি আম্বরী বেগমের। কারণ এই 4 বছরে পুরোটা সময় সে ছিল আম্বরী বেগমের ছায়ায়। আম্বরী বেগম খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়েন, তারপর উঠান ঝাড় দেন। আগের রাতের এঁটো বাসন কুসন মাজেন, রান্না বসান। ততক্ষণে আলো ফুটতে থাকে চারপাশে। মজার ব্যাপার হচ্ছে, এই পুরো সময়টাতে বলতে গেলে আরশিও জেগে থাকে, কিন্তু তার কাছে কোনো বায়না নেই, আহ্লাদ নেই। সে এই সময়টা গম্ভীর মুখে আম্বরী বেগমের কাজকর্ম দেখে। ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে আশেপাশে কাউকে না দেখলে প্রথমে যে কাজটা করে তা হলো ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলা। আরশি সচরাচর ঘুম থেকে উঠে কাঁদে না। সে চুপচাপ তার পাশের ফাঁকা জায়গাটার দিকে খানিকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ধীরে সুস্থে একা একা চৌকি থেকে নেমে টুকটুক করে হেঁটে দরজার কাছে যায়। দরজার পাল্লা ধরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আম্বরী বেগমকে খুঁজে। তার ভয় বলতে এক অন্ধকার। সন্ধ্যা নামতেই সে আম্বরী বেগমের আঁচল ধরে ঘুরঘুর করতে থাকে। আম্বরী বেগমের তখন অনেক কাজ। রান্না বান্না শেষ করে বাইরের জিনিসপত্র গোছানো, হাঁস মুরগি খোপে তোলা, শুকাতে দেওয়া কাপড় চোপড় ঘরে নেওয়া, আরও কত কি। সেই সময়টা আরশি তাকে ছাড়তে চায় না। আম্বরী বেগমের তখন ভারী বিরক্ত লাগে। সারাদিন যে মেয়েটা এতটুকু বিরক্ত করে না, সন্ধে নামতে সে যেন কেমন হয়ে যায়, ভয়ে জড়সড়। এই সময়টা আরশিকে কোলে নিয়ে কিংবা শাড়ির আঁচল ধরে গায়ের সঙ্গে লেপ্টে থাকা নিয়ে হেঁটে হেঁটেই কাজকর্ম সারতে হয়। দিনের বাদ বাকি সময়টা আরশি নিজের মতন বাড়ির এখানে সেখানে ঘুরে বেড়ায়। খিদে লাগলে আম্বরী বেগমের কাছে এসে স্পষ্ট উচ্চারণে বলে, বু, খিদা। আম্বরী বেগম তখন একটা প্লেটে খানিক ভাত মাখিয়ে দেন, সঙ্গে শিম, লাউ, ডাল যাই থাকুক না কেন আরশি চুপচাপ খেয়ে নেয়। তারপর আবার টুকটুক করে হেঁটে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে নিজে নিজে কথা বলে, গুনগুন করে গান গায়,
আম্বরী বেগম কখনো কখনো কাজের ফাঁকেই দূর থেকে ঘাট ঘুরিয়ে দেখেন, তারপর কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মাঝে মাঝে কাছে এসে দু হাতে আরশিকে কাছে টেনে নিয়ে আদুরে গলায় বলেন, কি হয়েছে বউ, শরীর খারাপ লাগে? আরশি তার ছোট্ট হাতে আম্বরী বেগমের নাক চেপে ধরে ছেড়ে দেয়, আবার ধরে আবার ছেড়ে দেয়। কোনো এক অদ্ভুত কারণে এই খেলাটা তার খুব পছন্দ। আম্বরী বেগম আরশির হাত চেপে ধরে বলেন, শরীরটা খারাপ লাগেনি আমার বউর? আরশি অবশ্য তার প্রশ্নে গা করে না, উত্তরও দেয় না কোনো। সে আম্বরী বেগমের হাতের মুঠো থেকে তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। হাত ছাড়াতেই আবার সেই নাক চেপে ধরে ছেড়ে দেওয়ার পালা। আম্বরী বেগম এই ছোট্ট মেয়েটাকে যেন বুঝতে পারেন না। জগতের কোনো কিছুইতেই যেন তার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। যেন এখানে রোদ হোক, বৃষ্টি হোক কিংবা ঝড় হোক, সে ভালো থাকবে তার নিজের মতন করেই। আম্বরী বেগম এমন সময় হঠাৎ হঠাৎ তার সামনে দাঁড়িয়ে থাকা আরশিকে বাজ পাখির মতন ছো মেরে বুকের ভেতর নিয়ে নেন। তারপর আরশির ফোলা গালের পুরোটাকে ঠোঁটের ভেতর নিয়ে অদ্ভুত অদ্ভুত ভঙ্গিতে চুমু খান, যেন আরশি গ্লাসে রাখা শীতল জল আর তিনি কোনো তৃষ্ণার্ত পথিক। এক চুমুকে সবটুকু গিলে ফেলে তৃষ্ণা মেটাতে চান। আরশি অবশ্য নির্বিকার ভঙ্গিতে আবার মগ্ন হয়ে যায় তার নিজের ভুবনে। ওই একটা বেড়াল বা ছাগল ছানা, একটা তুলতুলে মুরগির ছা, একটা প্রজাপতি কিংবা গাছ থেকে ঝরে পড়া একটা রঙিন পাতা, কত কিছুই যে তার দেখার আছে। সে দেখেও, দিন মান ধরে শুধু দেখে। আজও ভোরে যখন গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো তেরছা হয়ে এসে পড়েছে উঠানে, তখন আরশি এসে দাঁড়ালো দরজায়। প্রবল আলস্য নিয়ে দুটো মুরগির বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে উঠোনে। খুঁটে খুঁটে খাচ্ছে এটা সেটা। একটা দোয়েল এসে রান্নাঘরের বেড়ার পাটখড়ির উপর সামান্য সময়ের জন্য বসল, তারপর আবার ফুরুত করে উড়ে গেল। আরশি তার বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকে। বাড়ির পেছনে বড় চালতা গাছ, সে গুটিসুটি পায়ে হেঁটে সে চালতা গাছের তলায় যায়। ধবধবে সাদা ফুল ছিটিয়ে ছিটিয়ে আছে, সে ঘুরে ঘুরে ফুল কুড়ায়। মাঝে মাঝে অবাক চোখ মেলে মাথা তুলে চালতা গাছের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, ঘাস ফড়িংয়ের দিকে তাকায়। তার চোখ জুড়ে রাজ্যের বিস্ময়। এই বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটতে চায় না, বরং যত দেখে ততই বাড়ে। তার অবশ্য এখন বিস্মিত হওয়ারই বয়স। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বিস্ময়ের ঘোর ক্রমশই কাটতে থাকে। মানুষ যত বড় হতে থাকে তার বিস্মিত হওয়ার ক্ষমতাও তত নষ্ট হতে থাকে। উঠোনের পাশের রান্নাঘরে আম্বরী বেগম রান্না করছিলেন। আরশি এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। আম্বরী বেগম তখন চুলে শুকনো পাতা আর খড়িকাঠ গুজে দিচ্ছিলেন। গনগনে আগুনে ভাত ফুটছে। এমনিতে সকালবেলা পান্তা পানিতেই কেটে যায়, কিন্তু মুজিবুর মিয়া বাড়ি নেই প্রায় 15 দিন হলো। সে তার ট্রলারের বান্ধা কাজের ছেলে মনাইকে সঙ্গে নিয়ে খ্যাপে গেছে মোগলগঞ্জ। বড় খ্যাপ। যজাতিপুর গায়ে হাট বসবে। আতাহার তালুকদার দীর্ঘদিন পর গায়ে ফিরছেন। তার স্ত্রী নেই, বছর 5 হয় মারা গিয়েছেন। 2 ছেলে আর 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে, সে স্বামীর সঙ্গে দেশের বাইরে থাকে। ছোট ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। সে গায়ে এসেছে তার বড় ছেলে আফজাল, ছেলের বউ রুবিনা আর নাতনি রূপাইকে নিয়ে। তারা উঠেছেন আতাহার তালুকদারের সেই 3 তলা পুরনো ভবনে, যেখানে বন্যার সময় আশ্রয় নিয়েছিল গায়ের মানুষ, সঙ্গে কাজকর্মের লোকজন। আতাহার তালুকদার সেই প্রথমই যেটা বলেছেন
সেটা হলো যযাতিপুরের রাস্তার মাথায় নদীর ধারে যে চাতালের মতন জায়গা রয়েছে সেখানে হাট বসবে। পায়ে হেঁটে অত দূরে রামপাড়া, মালোপাড়া কিংবা আলিপুরে যাওয়ার চেয়ে এখানে হাট বসলে গায়ের মানুষের সুবিধা। 2-4খানা দোকানপাট নিয়ে হাটে শুরু। সেই দোকানপাট আর হাটের জিনিসপত্র মোগলগঞ্জ থেকে আনার কাজ পেয়েছে মজিবুর মিয়া। মজিবুর মিয়ার আজ ফেরার কথা। আম্বরী বেগম আরশির শরীরে হাত দিয়ে দেখলেন আরশির গা ভর্তি জ্বর। এত জ্বর নিয়ে মেয়েটা চুপি চুপি গুটি গুটি হেঁটে বেড়াচ্ছে। তিনি আরশিকে কোলে টেনে নিলেন, তারপর ফিসফিস করে বললেন, খালি পায়ে হাঁটো কেন বউ? তোমার বাবাই না তোমার জন্য লাল টুকটুক স্যান্ডেল আনছে? আরশি কথা বলল না, মাথা এলিয়ে দিল আম্বরী বেগমের ঘাড়ে। আম্বরী বেগম কি করবেন বুঝে উঠতে পারছেন না। জ্বর উঠলে আগে তারা নিজেরাই নানান দাওয়াই দিতেন। রোগীকে ভাত খেতে দিতেন না, পানি খেতে দিতেন না, গোসল করতে দিতেন না, আরও কত কি। কিন্তু শুকরঞ্জন ডাক্তার বলে পুরোই উল্টো কথা। এই জন্যই নিজ থেকে কিছু করতে গেলেও আজকাল তিনি খুব ভয়ে থাকেন। কি করতে কি করে ফেলেন, পরে যদি আবার কোনো ক্ষতি টতি হয়ে যায়। তবে আম্বরী বেগম একটা কাপড় ভিজিয়ে আরশির গা মুছে দিলেন। ভাত না দিলেও খানিক গুড় আর মুড়ি খেতে দিলেন আরশিকে। কিন্তু আরশি যতটুক মুখে দিল ফেলে দিল তার চেয়ে শতগুণ বেশি। দুপুর নাগাদ তার জ্বর বেড়ে আগুন হয়ে গেল। আম্বরী বেগমের দিশেহারা লাগতে লাগলো। তিনি পাশের বাড়ির শেফালিকে ডেকে আনলেন। শেফালি গায়ে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, ও সাসি, ওরে তো ডাক্তারের কাছে নেওয়া লাগবো। আম্বরী বেগম নিষ্প্রভ গলায় বললেন, এখন ডাক্তার কই পাবো? শুকরঞ্জন ডাক্তারের বাড়ি হেই মালোপাড়া, কত দূর, অত দূর এখন কারে পাঠাবো? শেফালি বলল, পাঠাইলেও লাভ হইতো না, শুকরঞ্জন ডাক্তার এখন গায়ে নাই, সে ঢাকা শহর গেছে। আম্বরী বেগম করুণ গলায় বলল, ও শেফালি, এখন তাইলে উপায় কি? শেফালি বলল, মজিবরের না আইজ আসনের কথা, সে কখন আসবো? আম্বরী বেগম বলেন, তার তো দুপুরের মধ্যে আসনের কথা, কিন্তু দুপুর তো গড়াইয়া গেল। দুপুর গড়িয়ে গেলেও মুজিবরের কোনো খবর নেই। আরশির অবস্থা দেখে আম্বরী বেগম নিজেই অসুস্থ বোধ করতে থাকলেন। পরপর কয়েকবারই এমন হলো যে তিনি ছুটে ঘরের বাইরে গেলেন। প্রতিবারই তার মনে হলো মুজিবুর মিয়া যেন ফিরে এসেছে, যেন উঠোনে দাঁড়িয়ে তাকে মা মা ডাকছে, কিন্তু মুজিবুর মিয়া আসেনি। বিকালে দিকে শেফালি গিয়ে এসহাকের মাকে ডেকে আনলো। এসহাকের মা অশীতিপর বৃদ্ধা, কিন্তু চলনে বলনে এখনো টনটনে শক্ত। গায়ের সব বাড়ি বিপদে আপদে তিনি হাজির। নীলুফা বানুর মৃত্যুর সময়েও ছিলেন। সেই বানের সময় মজবুর যখন গায়ে নিয়ে স্টিমার ঘাটা গেল, তখনও আতাহার তালুকদারের বাড়িতে আম্বরী বেগমের সঙ্গে তিনি ছিলেন। কোনো এক অদ্ভুত কারণে তিনি পাশে থাকলে বিপদাপন্ন মানুষগুলো অনেক সাহস পায়। তার নাম আসলে কেউ জানে না, তার একমাত্র ছেলে এসহাক। সেই থেকে তিনি এসহাকের মা নামে পরিচিত। এসহাকের মা এসে বললেন, মসজিদের ইমাম সাবরে কাউরে দিয়া ডাইকা আনাও। শেফালি বলল, ইমাম সাবরে কেন, সে কি করব? সে কি ঝাড়ফুঁক দিয়া জ্বর নামাইব? ইসহাকের মা বললেন, সে কি করব সেইটা সেই জানে, তারে ডাইকা আনাও। ইমাম সাহেব আসলেন মাগরিবের নামাজেরও অনেক পর।
তার এত দেরি হওয়ার কথা না। খবর শোনার সঙ্গে সঙ্গে তার ছুটে আসার কথা। মুজিবুর মিয়ার কাছে সে নানা কারণে কৃতজ্ঞ। তার বেতনের একটা বড় অংশের টাকা তাকে মুজিবুর মিয়া দেয় এবং সে প্রত্যেক মাসের 1 তারিখে সেই টাকা হাতে পায়। এই গায়ে তার এত বড় উপকার আর কেউ করেনি। সে খবর পেয়েছে আসরের নামাজের পর, কিন্তু তখন আতাহার তালুকদারের নতুন হাট শুরুর মিলাদ ও দোয়া শুরু হবে। মিলাদ শেষে নদীর পাড়ে মাগরিবের নামাজ হবে জামাতে। গায়ের বেশিরভাগ লোকই সেখানে হাজির হয়েছে। সে জামায়াতে ইমামতি করার দায়িত্ব তার। তিনি মিলাদ শেষ করলেন, মাগরিবের নামাজ পড়ালেন, তারপর দীর্ঘ নামাজের মোনাজাত শেষ করে বের হলেন। ইমাম সাহেব ছাত্র জীবনে এক ফার্মেসিতে কিছুদিন কাজ করেছিলেন, ফলে ওষুধপত্র সম্পর্কে তার একাটুকু ধারণা রয়েছে। তিনি যতদিন এই গ্রামে এসেছেন ততদিনে টুকটাক সেসব বিদ্যে কাজে লাগানোর চেষ্টাও করেছেন, কিন্তু এ গায়ে ওষুধপত্র বড় দুর্লভ বলে পরামর্শ খুব একটা কাজ হয় না। এসাহাকের মা ঘটনাটা জানেন বলেই হয়তো তাকে ডেকে পাঠিয়েছেন। তিনি ঘরে ঢুকে আরশির পাশে বসলেন। আরশির শরীর জুড়ে তখন প্রবল জোর। তিনি আরশির কপালে হাত রেখে চমকে গেলেন। এইটুকু বাচ্চার শরীরে এতটা জ্বর থাকতে পারে, এটা তার ধারণাও ছিল না। ইমাম সাহেব চিন্তিত মুখে আরশির চোখের দিকে তাকালেন। জবা ফুলের মতন টকটকে লাল চোখ। ইমাম সাহেব কি করবেন ভেবে পেলেন না। তিনি আম্বরী বেগমকে জিজ্ঞেস করলেন, কিছু খাইতে দিচ্ছেন ওরে? আম্বরী বেগম বললেন, ভাত দেই নাই, গুড় মুড়ি দিছিলাম, সামান্য খাইছে আর সব ফালাই দিছে। ইমাম সাহেব বললেন, বমি টমি কিছু করছে? তিনি কথা শেষ করতে পারলেন না। আরশি আম্বরী বেগমের কোল ভাসিয়ে বমি করল। সামান্য যতটুকু খাবার আর পানি ছিল পেটে, তার সেই বমির সঙ্গে বেরিয়ে এলো। বার 2 খিঁচুনিও হলো। তারপর হঠাৎ বিছানায় নেতিয়ে পড়ল আরশি। আম্বরী বেগম গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠলেন, ও আল্লাহ, ও আল্লাহ গো, ও বু, ও আমার কলজার টুকরা বু, আমার সোনা মানিক, বু গো, ও বু। এসাহাকের মা আশিফ আলী শক্ত হাতে আম্বরী বেগমকে ধরে রাখলেন। ইমাম সাহেব আরশির বুকে হাত রাখলেন। খুব ধীরে হৃদস্পন্দন হচ্ছে। এশার আজানের সময় হয়ে গেছে। ইমাম সাহেব এখন আর অত দূর হেঁটে মসজিদে গেলেন না। তিনি উঠানেই জায়নামাজ পেতে নামাজ আদায় করলেন। নামাজ শেষে আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাত করলেন। তারপর জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে ইসহাকের মাকে ডেকে বললেন, মুরব্বি, হায়াত মওতের মালিক আল্লাহ পাক, তবে তিনি দুনিয়াতে নানান উসিলা পাঠান। আমি জানি না আমি সেই উসিলার জন্য এখন যাইতেছি তাতে কাজ হবে কিনা, তবে আমার একটা চেষ্টা করতে দেন। আপনারা থাকেন এইখানে, কোথাও যাইয়েন না। ইমাম সাহেব অন্ধকারে হারিয়ে গেলেন। ঘরের ভেতর কেরোসিনের কুপির অদ্ভুত আলো। সেই আলোয় 3 জন মানুষ চুপচাপ বসে আছেন। পৃথিবীর অসহায়তম 3 জন মানুষ। তীব্র আতঙ্কে দীর্ঘতম প্রতীক্ষায় কাটছে প্রতিটি মুহূর্ত। তাদের কারো মুখে কোনো ভাষা নেই, শব্দ নেই। 6 জোড়া ভয়ার্ত চোখ তাকিয়ে আছে মাতৃহারা ছোট্ট এক শিশুর দিকে। তারা জানে না এই শিশুটির ভেতর তখন কি চলছে। তারা জানে না কি বার্তা নিয়ে কাল সকালের আলো ফুটবে। আম্বরী বেগমের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তিনি কথা বলতে পারছেন না, বোবা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আরশির দিকে। তার চোখের কোল বেয়ে জলের স্রোত নামছে। শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে। ইমাম সাহেব ফিরলেন গভীর রাতে। দরজার পায়ের শব্দ পেয়ে আম্বরী বেগম পাগলের মতো ছুটে এলেন, কিন্তু দরজার কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন। তার ধারণা ছিল ইমাম সাহেব অভাবনীয় কোনো সমাধান নিয়ে আসবেন, কিন্তু ইমাম সাহেব এসেছেন একা, শূন্য হাতে।
আম্বরী বেগমের হঠাৎ মনে হলো এই অন্ধকার রাতে জগতের নিঃস্বতম মানুষটি হচ্ছেন তিনি, জগতের সবচেয়ে রিক্ত, নিঃসঙ্গ এবং অভিশপ্ত মানুষ। তীব্র আতঙ্ক আর কষ্টে তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে পিষে যাচ্ছিল। তিনি সর্বহারা মানুষের মতন শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রইলেন। কিন্তু ইমাম সাহেবের পেছনের অন্ধকারের ভেতর থেকে দুটি ছায়ামূর্তিকে বেরিয়ে আসতে দেখে মুহূর্তের জন্য থমকে গেলেন আম্বরী বেগম। ছায়ামূর্তি দুটি কাছে আসতেই তিনি চমকে গেলেন। শাড়ির উপর চাদর জড়ানো এক নারী, তার সঙ্গে আতাহার তালুকদারের বাড়ির এক জওয়ান কামলা। এই কামলাকে আম্বরী বেগম চেনেন। গাট্টা গাট্টা শরীরে খাটো করে ছেলেটার নাম বাচ্চু। আতাহার তালুকদারের জমি জিরেতে দেখাশোনা করেন। বাচ্চুর এক হাতে তেল চকচকে লাঠি, অন্য হাতে হারিকেন। আম্বরী বেগম বিভ্রান্ত চোখে তাদের দিকে তাকিয়ে রইলেন। ইমাম সাহেব বললেন, চাচি আম্মা, উনি তালুকদার সাহেবের বড় পুত্র আফজাল সাহেবের স্ত্রী। ওনার নাম রুবিনা। উনি পাশ করা বড় ডাক্তার। আল্লাহ পাকের অশেষ রহমত, উনি খবর শোনা মাত্র সুইটে আসছেন। এখন দেখা যাক কি হয়, বাকি আল্লাহর ভরসা। আম্বরী বেগম ইমাম সাহেবের কথা বুঝলেন কি না বোঝা গেল না, তবে তিনি তীব্র চিৎকারে রুবিনার পায়ের কাছে আছড়ে পড়লেন। তারপর জনানো গলায় বলতে লাগলেন, মা রে, ও মা, আপনি আমার মা, আপনি আমার মা, আমার নাতনি ডারে বাসান, আমার মা মরা ইতিম মাইয়া ডারে বাসান গো মা, মা গো, ও মা, ও মা। রুবিনা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝে উঠতে পারছিল না কি করবে। ইমাম সাহেবও না। তাদের এই হতভম্ব দশা থেকে উদ্ধার করল শিফালি। সে আম্বরী বেগমকে টেনে সরিয়ে নিল। রুবিনা দ্রুত পায়ে ঘরের ভেতর ঢুকল। ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন উঠানে। বাচ্চু খানিক দূরে অন্ধকারে গিয়ে বিটি ধরিয়েছে। ইমাম সাহেব উঠানের মাঝখানে দাঁড়িয়ে মনে মনে দোয়া দরুদ পড়ছেন। বড় দুঃসাহস নিয়ে তিনি আজ তালুকদার বাড়ি গিয়েছিলেন। এত রাতে তালুকদার বাড়ির বউকে ঘরের বাইরে বের হতে বলা দুঃসাহসের ব্যাপার। তিনি সেই দুঃসাহসী কাজটাই করেছেন। নানা কারণে দেশের অবস্থা হঠাৎ অস্থির হয়ে উঠেছে, যার আঁচ লেগেছে প্রত্যন্ত গাঁও গ্রামেও। আতাহার তালুকদার এবার লম্বা সময়ের জন্য গায়ে এসেছেন। তার গায়ে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের এই অবস্থা। তিনি নতুন কোনো পরিকল্পনা নিয়ে এসেছেন। তিনি জানেন আগে সেই রমরমা অবস্থা এখন আর তালুকদারদের নেই। তাছাড়া আশেপাশের অনেক অঞ্চলের মানুষই এখন তালুকদারদের কর্তৃত্ব অগ্রাহ্য করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ গায়ের বাইরেও বিভিন্ন অঞ্চলে তালুকদারদের বহু জমজমা রয়েছে। দূর দূরান্তের সেসব জমিজমা নিয়েও হারহমেশা ঝামেলা লেগেই আছে। তালুকদারের প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে শত্রুর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। সুতরাং এই অবস্থায় এত রাতে তালুকদার বাড়ির বউকে বাড়ির বাইরে আসতে বলার অনুরোধ দুঃসাহসেরই ব্যাপার। ইমাম সাহেব অতি সূক্ষ্ম আশা নিয়ে গিয়েছিলেন। আতাহার তালুকদারের সামনে দাঁড়িয়ে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আতাহার তালুকদার হতভম্ব গলায় বললেন, কি হয়েছে ইমাম সাহেব, কাঁদছেন কেন? ইমাম সাহেব ঘটনা খুলে বললেন। আতাহার তালুকদার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলেন। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থেকে বললেন, আমার নাতনি রূপাই ঠান্ডা জোরে কাহিল হয়ে পড়েছে। ও ঘরে ঘুমাচ্ছে। বড় বৌমা বোধ হয় তাকে ঘুম পাড়াচ্ছে। মেয়েটা গ্রামে আসার পর খুব যন্ত্রণা করছে। আপনি একটু বসেন ইমাম সাহেব, আমি দেখছি কি করা যায়। তার নাতনির নামই রূপাই। আরশির কাছাকাছি বয়স। রূপাই ঘুমিয়ে পড়েছিল। আতাহার তালুকদার এত রাতে রুবিনাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়ে ভেতর থেকে সায় পাচ্ছিলেন না। কিন্তু রুবিনা ঘটনা শুনে বলল, বাবা আমি যাব, আপনি চিন্তা করবেন না। রূপাই ঘুমাচ্ছে, ও ঘুমাক, আমি মেয়েটাকে দেখে চলে আসব। কিন্তু রুবিনা
আশিকে দেখিয়ে চলে আসতে পারলো না, তার থাকতে হলো সারা রাত। ইমাম সাহেব উঠানে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়ছিলেন। রুবিনা শুকনো মুখে বেরিয়ে এসে বলল, ইমাম সাহেব, আপনাকে বললে হয়তো বুঝবেন। মেয়েটার এক ধরনের মেনিনজাইটিস হয়েছে, ব্রেনে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ওর ঘাট শক্ত হয়ে গেছে, শরীরে খিঁচুনিও হচ্ছে। আশেপাশে ওষুধের দোকান বা ক্লিনিক থাকলে এটা খুব ভয়ের কিছু না, কিন্তু এই গায়ের অবস্থা বিবেচনায় এটি ভয়ঙ্কর খারাপ খবর। ওকে এখনই ইঞ্জেকশন দিতে হবে, এখনই। ইমাম সাহেব ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। এই রাতে তিনি ইঞ্জেকশন কই পাবেন? কিন্তু এই কথা তিনি রুবিনাকে বললেন না। তিনি রুবিনার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ চাইলে সব সম্ভব, ব্যবস্থা একটা করে ফেলবো ইনশাল্লাহ। এই বলে তিনি হাঁটা দিলেন। অন্ধকারে মিশে যাওয়া মানুষটার দিকে তাকিয়ে রুবিনা বিটবিট করে বলল, ইঞ্জেকশন না পাওয়া গেলে মেয়েটাকে বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। ইমাম সাহেব ফিরলেন ফজরের আজানের সময়। এই পুরো রাত শেফালি আর ইসহাকের মায়ের সঙ্গে রুবিনা বসেছিল আরশির পাশে। আরশির দেহে প্রাণ আছে কিনা বোঝা যাচ্ছে না, সে মৃত শিশুর মতো বিছানায় পড়ে আছে। আম্বরী বেগমের অবস্থাও শোচনীয়। তিনি খানিক পর পর আমার বউ, আমার বউ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছেন। আতাহার তালুকদার রুবিনাকে নিতে লোক পাঠালেন, কিন্তু রুবিনা গেল না। মাঝরাতে রুবিনার স্বামী আফজাল তালুকদার নিজে চলে এলো। রুবিনা তাও গেল না। সে বুঝিয়ে সুঝিয়ে তাকে ফেরত পাঠালো। ইমাম সাহেব যখন ইঞ্জেকশন নিয়ে মজিবুর মিয়ার বাড়ি ফিরলেন, রুবিনার তখন তন্দ্রার মতো লেগে এসেছিল। ইমাম সাহেব রুবিনাকে দেখে হকচকিয়ে গেলেন। তার ধারণাও ছিল না রুবিনা সারা রাত মজিবুর মিয়ার ঘরে বসে থাকবে। রুবিনা ইমাম সাহেবকে দেখে বলল, কিছু ব্যবস্থা হয়েছে ইমাম সাহেব? ইমাম সাহেব বললেন, ব্যবস্থা হয়েছে মা জননী, তবে আমি কি বেশি দেরি করে ফেলেছি? ক্লান্ত রুবিনা মুহূর্তের জন্য চমকে গিয়ে ইমাম সাহেবের দিকে তাকালো। ইমাম সাহেব তাকে মা জননী বলে ডাকছেন কেন? কিন্তু কোনো কথা বলল না সে। ইমাম সাহেবের হাত থেকে ইঞ্জেকশনটা নিয়ে আবার ভেতরে চলে গেল। ইমাম আকরাম হোসেন সুবহে সাদিকে সেই অদ্ভুত রহস্যময় আলোর উঠানের মাঝখানে নামাজে বসলেন। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে তিনি আরশির সুস্থতার জন্য দোয়া করলেন রুবিনার জন্য। মোনাজাতের শেষ অংশে তিনি কাতর কণ্ঠে বললেন, হে আল্লাহ, এই উত্তম কাজের জন্য তুমি তাকে প্রাপ্য প্রতিদান দিও, আমিন।